করতে পারি নাই, এর জন্য এক্সট্রিমলি সরি। সমস্যা নেই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, গতকালকে আমি সিনেটরের জি ম্যাম, রেকর্ডও হয় না এগুলো। প্রথম থেকেই টান দেব? জি ম্যাম, সরি। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম, ঠিক আছে? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরের গঠনটা আমরা আগে দেখি। আচ্ছা, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা, আগে আমরা বলে নিই যে আমাদের সংবিধান আর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানটা কেমন। আমাদের রাষ্ট্র হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে? বাট মার্কিন যুক্তরাষ্ট্রটা কিন্তু একনায়কতন্ত্র, অর্থাৎ একনায়কতান্ত্রিক রাষ্ট্র এটা, ঠিক আছে? আচ্ছা, কেমন করে বিচার করছো, ফ্যানটা বাড়াই দিয়ে যাও। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা 2 কক্ষ বিশিষ্ট, প্রতিনিধি পরিষদ একটা, আরেকটা হচ্ছে সিনেট। অর্থাৎ আমাদের যেমন সুপ্রিম কোর্ট, আমাদের দেশের যেমন সুপ্রিম কোর্ট আছে সর্বোচ্চ আদালত, সেই সুপ্রিম কোর্টে যেমন 2টা বিভাগ, একটা হচ্ছে অ্যাপেলেট কোর্ট আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, ঠিক তেমনি ভাবে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভাটা, এই আইনসভাটা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে লোয়ার হাউস আর একটা হচ্ছে আপনার আপার হাউস, ঠিক আছে? এই আচ্ছা, এই সিনেটটা জিনিসটা কি? সিনেটটা হচ্ছে আপনার উচ্চ কক্ষ বিশিষ্ট, অর্থাৎ কংগ্রেস বা আইনসভার লোয়ার হাউসের মধ্যে এই সিনেটটা থাকে। যে সিনেটে মোট সদস্য সংখ্যা হচ্ছে কতজন? 100 জন। এই 100 জন সদস্য সংখ্যা কিভাবে নির্বাচিত হয়? এই 100 জন সদস্য সংখ্যা নির্বাচিত হয় প্রত্যেকটা রাজ্য থেকে 2 জন করে নির্বাচিত হবে, ঠিক আছে? আচ্ছা, আর সিনেটরগণ কিভাবে মানে নির্বাচিত হবে? এই যে নির্বাচিত যে হবে বললাম, এরা কিভাবে নির্বাচিত হবে? এরা হচ্ছে আপনার সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে, অর্থাৎ সরাসরি সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবে। কতদিনের জন্য? 6 বছরের জন্য, ঠিক আছে? আর 6 বছরের জন্য নির্বাচিত হইলেও প্রত্যেক 2 বছর পর পর 1/3 সিনেটর পুনর্বিবেচনার জন্য সম্মুখীন হবে, অর্থাৎ আবার নতুন করে তারা মানে করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কি পারবে না, সেটার জন্য তারা সম্মুখীন হবে। যদি দেখে যে হ্যাঁ 2 বছরে তাদের আপনার কার্যকলাপ ভালো ছিল, তারা ভালো কাজ করছে, হ্যাঁ উন্নয়ন করছে, তখন সেই ক্ষেত্রে তারা আবার নির্বাচনের জন্য দাঁড়াতে পারবে। কিন্তু যদি দেখে যে না, তারাই 2 বছরের মধ্যে কোনো ইমপ্রুভ করে নাই, উল্টা জনগণের ক্ষতি করছে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে কিন্তু তাদের নামের তালিকাটা বাদ দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবার আসি আমরা সিনেটরের ক্ষমতা ও কার্যাবলী। তাহলে সিনেটরের গঠনটা কি সেটা আমরা বুঝে গেলাম। যেখানে মোট 100 জন সদস্য থাকবে, যারা প্রত্যেকটা রাজ্য থেকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যতগুলো রাজ্য থাকে সবগুলো রাজ্য থেকে আপনার 2 জন করে সিলেক্ট হবে। আচ্ছা, আর এরা আপনার যে তাদের যে ক্ষমতা, এখন তার কথা হচ্ছে এই যে একটু আগে যে পড়লাম যে 2 বছর পর পর তারা পুনর্নির্বাচনের জন্য সম্মুখীন হবে। যদি ভালো কাজ করে তাহলে সেই ক্ষেত্রে তারা আবার নতুন করে নির্বাচন করতে পারবে, আর যদি না হয় তাহলে তাদের নামের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে, তারা পরবর্তীতে নির্বাচন করতে পারবে না। তাহলে তাদের কাজটা কি এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাদের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আমাদের সংসদ সদস্য, অর্থাৎ বাংলাদেশে যে সংসদ, এই সংসদ সদস্যদের প্রধান কাজ কি? আইন প্রণয়ন করা, তাই না? আইন তো আর তারা প্রণয়ন করে না, আপনার বিভিন্ন আইন প্রণেতাবিদ তারা আইনটা রেডি করে এবং তাদের কাছ থেকে যখন অনুমোদন পায় তারপরে হচ্ছে আপনার এই আইনটা কি সবার সামনে গ্যাজেটের অফিসের মাধ্যমে আপনার কি হয়, প্রকাশ পায়। ঠিক তেমনি ভাবে এই সিনেটেরও প্রধান কাজ হচ্ছে আপনার আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। বুঝতে পারছেন? এই নতুন নতুন আইন পরিবর্তন করা, অর্থাৎ আইন সংযুক্ত করা, নতুন নতুন তারপরে কিছু বিষয় পরিবর্তন করা, যুগের সাথে তাল মিলিয়ে আপনার কিছু বিষয় পরিবর্তন করা, সংযুক্ত করা, বাতিল করে দেওয়া, এইগুলাই হচ্ছে আপনার আইন প্রণয়নের কথা। এছাড়াও যদি কোনো বিল থাকে, বিল পাস করা, সেটা হতে পারে অর্থ বিল বা সেটা হতে পারে বিভিন্ন আইনানুগ কোনো বিষয়বস্তু, এই ধরনের অর্থ বিল যদি থেকে থাকে তাহলে সেইটাও আপনার
কি করতে পারবে? সম্মতি প্রয়োজন। দ্যাটস ইট। আচ্ছা, এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে রাষ্ট্রপতির নিযুক্তির অনুমোদন। রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত যে বিচারপতি, মন্ত্রী, রাষ্ট্রদূত, উচ্চপদস্থ কর্মকর্তা, ওনাদের কি করা হয়? কার্যকর করতে হলে সিনেটরের অনুমোদন লাগবে। আচ্ছা, আমাদের দেশে সরকারকে গঠন করেন কে? জনগণ। হ্যাঁ, জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয়। পরবর্তীতে সরকার মন্ত্রী পরিষদের মন্ত্রীদেরকে আপনার কি করে? নির্বাচন করে থাকে, অর্থাৎ তাদেরকে অ্যাপয়েন্ট করে থাকে, বিভিন্ন সেক্টরে অ্যাপয়েন্ট করে থাকে। এরপরে অ্যাপয়েন্ট করলেও কিন্তু আপনার রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন লাগে, অর্থাৎ রাষ্ট্রপতি যখন অনুমোদন দিবে যে হ্যাঁ তারা মন্ত্রী পরিষদের মন্ত্রী হিসেবে নিয়োজিত হওয়ার যোগ্যতা রাখে, এই অনুমোদনটা যখন দিবে শুধুমাত্র তখনই সরকার অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে তাদের যে পদবি, তাদের যে সম্মানী, এই জিনিসটা আপনার সবার কাছে প্রকাশ করবে। আর এইখানের যে বিষয়টা আপনার এই জায়গায় আপনার রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করবে, ঠিক আছে? প্রধান বিচারপতি, তারপর হচ্ছে মন্ত্রী পরিষদ, রাষ্ট্রদূত, উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন সবাইকে রাষ্ট্রপতি আপনার নিয়োগ করবেন। কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করলেও যতক্ষণ পর্যন্ত যারা সিনেটর আছেন তারা সবাই মিলে এটাকে আপনার অনুমোদন না দিচ্ছে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু ফুললি সিলেক্টেড হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে আপনার ইমপিচমেন্ট বিচার। প্রতিনিধি পরিষদ ইমপিচমেন্ট আনয়ন করলে সিনেট বিচার কার্য পরিচালনা করবে, অর্থাৎ আপনার যে বিচার কার্য, ঠিক আছে, সেই বিচার কার্য পরিচালনার ক্ষেত্রেও আপনার এই সিনেটররা বিশেষ ভূমিকা পালন করে। আচ্ছা, যেমন আপনার রাষ্ট্রপতির যখন বিচার হবে, রাষ্ট্রপতি একটা দেশের রাষ্ট্রনায়ক, তার মানে এই না যে সে কখনো অন্যায় করতে পারে না। সো রাষ্ট্রপতির যখন বিচার হয় তখন সেই ক্ষেত্রে ওই সিনেটরের সভাপতিত্ব কে করেন? প্রধান বিচারপতি, ঠিক আছে? এই আচ্ছা, এরপরে হচ্ছে ফিলবিস্টার। ফিলবিস্টার মানে হচ্ছে ভোট গ্রহণে বিলম্বিত এবং আপনার প্রতিহত বা বাধা প্রদান করা, এই জিনিসটার ক্ষেত্রে আপনার সিনেটররা কাজ করে থাকে। আচ্ছা, এখন সিনেটরের যে ক্ষমতা বৃদ্ধি, আমরা জানি যে 6 বছর পর্যন্ত তারা নির্বাচিত হবেন। তাহলে এই ক্ষেত্রে তাদের ক্ষমতা বৃদ্ধিটা কিভাবে হতে পারে বা তাদের ক্ষমতা বৃদ্ধি করার কারণটা কি? এই যে আমরা এতগুলো বিষয়বস্তু দেখলাম, এখানে দেখতে পারতেছি যে সিনেটরের ক্ষমতা অনেক বেশি, তাই না? তো এই ক্ষমতা বৃদ্ধি করার মূল কারণটা কি? এইটা আমাদেরকে জানতে হবে। দেখেন, সমান প্রতিনিধির ভিত্তি, অর্থাৎ প্রতিটি রাজ্য থেকে সমান সংখ্যক সিনেট নির্বাচিত হওয়ায় ছোট বড় সব রাজ্যের কণ্ঠস্বর থাকবে। তার মানে আপনি হুট করেই আপনার পছন্দ মতো কাউকে সিলেক্ট করতে পারতেছেন না। এখানে প্রত্যেকটা রাজ্য থেকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যতগুলো রাজ্য আছে সবগুলো রাজ্য থেকে দুইজন করে নির্বাচিত হওয়া মানে হচ্ছে প্রত্যেকটা রাজ্যের একটা চাহিদা আসছে, তাই তাদের আমাদের কাছে ধরেন এই মানে যুক্তরাষ্ট্রের 4-5টা রাজ্যের কাছে যেটা ভালো মনে হচ্ছে 10-15টা রাষ্ট্রের কাছে এই অধিনায়ককে ভালো মনে নাও হইতে পারে। তো সবার একটা সংখ্যাগরিষ্ঠ ভোট এই জায়গায় আসতেছে, ঠিক আছে, যেটা আমাদের বাংলাদেশে নাই। আমাদের বাংলাদেশে হচ্ছে আপনার সংসদ সদস্য যে কোনো জায়গা থেকে আসে, ঠিক আছে, এবং এদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সবকিছু নির্বাচিত হচ্ছে। তাতে করে যেটা হচ্ছে প্রত্যেকটা রাজ্য বা প্রত্যেকটা আপনার জেলা বা ডিস্ট্রিক্টের আমরা কিন্তু জানতে পারতেছি না মতামতটা, অভিমতটা জানতে পারতেছি না। তো এইখানে সিনেটের এখানে যেহেতু প্রত্যেকটা রাজ্য থেকে আপনার লোক থাকতেছে, তো ছোট বড় তাদের কি চাহিদা, কি ওপিনিয়ন, সবকিছুর একটা বিচার বিবেচনা এখানে থাকে। তো এই কারণে আপনার তাদের ক্ষমতাটা বেশি। দীর্ঘমেয়াদ এবং স্থায়িত্ব। 6 বছর মানে কি? 6 বছর মানে অনেক বেশি, তাই না? আমাদের এখানে সাধারণত 5 বছর একটাই থাকে, ওদের এখানে 6 বছর। 6 বছরের জন্য নির্বাচিত হওয়ার কারণে দেখা যায় যে তুলনামূলকভাবে তারা আপনার একদম অভিজ্ঞ হয়ে থাকে। অর্থাৎ আপনি যখন প্রথম রাজনীতিতে ঢুকবেন তখন আপনার কার্যক্রম একরকম থাকবে। আপনি যখন আস্তে আস্তে আপনার সময়টা বাড়বে এবং সময়ের সাথে সাথে আপনি যখন কাজ করবেন তখন সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নিশ্চয়ই বেড়ে যাবে।
এখন যেই কাজটা করতে আপনার ধরেন 1 ঘন্টা টাইম লাগতেছে, 6 বছর মানে হতেছে হিউজ একটা টাইম। অভিজ্ঞ হওয়ার পরে নিশ্চয়ই ওই কাজটা করতে আপনার আধা ঘন্টা বা 15 মিনিটস লাগতেছে, ঠিক কিনা? আবার ধরেন এখন একটা প্রবলেম যদি আসে, সেই প্রবলেমটা সলভ করতে আপনার যে সময়টা লাগতেছে বা যেই টেনশন বা যেই বিষয়গুলো আপনাকে মানে সবসময় হ্যারাসমেন্টের শিকার হতে হইতেছে, আপনি যখন অভিজ্ঞ হয়ে যাচ্ছেন তখন নিশ্চয়ই ওই জিনিসটা আপনার কাছে তেমন কোনো মাথা ব্যথা হবে না। সো এই জন্য অর্থাৎ 6 বছর মানে হচ্ছে আপনার হিউজ একটা টাইম, অনেক বড় একটা টাইম। এত টাইম দেওয়ার কারণে যে জিনিসটা হয়, অভিজ্ঞ তারা সিনেটর হিসেবে নিজেকে বিশ্লেষণ করতে পারে এবং সাথে সাথে রাষ্ট্রেরও অনেক উন্নতি সাধন করতে পারে। এই আচ্ছা, গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব। দেখেন, সংবিধানের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই দায়িত্বগুলো আপনার সিনেটরের হাতে থাকে। যেমন চুক্তির অনুমোদন করা, উচ্চপদস্থ, এই যে একটু আগে যেটা বললাম, উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তাদের নিয়োগ প্রদান করা, বিচার বিশ্লেষণ করা, এই সব কিছুর দায়িত্বটাই তার হাতে থাকে। তো স্বাভাবিক এক্ষেত্রে এইটাও একটা আপনার মূল কারণ হতে পারে ক্ষমতা বৃদ্ধির। দলীয় ভারসাম্য রক্ষা করা। প্রতিনিধি পরিষদে একটি দল সংখ্যাগরিষ্ঠ হলেও সিনেট ভিন্ন দল সংখ্যাগরিষ্ঠ হলেও ক্ষমতার ভারসাম্য বজায় রাখে। ঠিক আছে? অর্থাৎ প্রতিনিধি পরিষদে যখন একটা দল সংখ্যাগরিষ্ঠ আর সিনেটে যখন ভিন্ন ভিন্ন দল থাকতেছে, তখন সেই ক্ষেত্রে তাদের ক্ষমতাটা আপনার ভারসাম্যটা বজায় থাকতেছে। এই হচ্ছে মূলত কারণ একজন সিনেটরের ক্ষমতা বৃদ্ধি করার। আচ্ছা, এবার আসি এই যে সিনেটর, এই সিনেটরের ক্ষমতার সীমাবদ্ধতা। দেখেন, আমরা এতক্ষণ ধরে যা দেখলাম, একজন সিনেটরের অনেক ক্ষমতা দেয়া হয়েছে, হিউজ পরিমাণ ক্ষমতা তাকে দেয়া হয়েছে এবং তার টাইম পিরিয়ডটাও বাড়ানো হয়েছে। মানে সর্বোপরি যেটা বুঝতে পারতেছি, একজন সিনেটর বা একটা সিনেটের অনেক দায়িত্ব রয়েছে, যেটা কিনা রাষ্ট্রে একটা অপরিসীম ভূমিকা পালন করে। তার মানে এই না যে সে যা ইচ্ছা তাই করতে পারবে। এখানে প্রধান বিচারপতি থেকে নিয়ে শুরু করে আপনার উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছেন তাদেরকে নিয়োগ তারা করতে পারতেছে, বিচারের ক্ষেত্রে তারা আপনার মত বিনিময় করতে পারতেছে, হ্যাঁ, সবকিছু এখানে করতে পারতেছে। এমনকি আন্তর্জাতিক যে চুক্তিগুলো অর্থাৎ বৈদেশিক যে চুক্তিগুলো, সেইগুলো আপনার অনুমোদন বা সেইগুলা আপনার পালন করতেও তারা বিশেষ ভূমিকা পালন করতেছে। তার মানে তাদের একটা হিউজ পরিমাণ ক্ষমতা আমাদের এখানে দেখা যাচ্ছে। কিন্তু তার মানে এই না যে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের দেশে যে সহজাত ক্ষমতা আদালত গুলোকে দিয়ে রাখা হয়েছে, যে সবকিছু শো করা হইলেও আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এটা মঞ্জুর করবেন। এটা যেমন আদালতের কাছে সহজাত ক্ষমতা, তাই বলে যে সে যা ইচ্ছা তাই করবে, যখন তখন এটা ব্যবহার করবে তার প্রয়োজনে, বিষয়টা তা না। ঠিক তেমনি ভাবে আপনার এই সিনেটেরও ক্ষমতা দিছে, তার মানে এই না যে সে যখন তখন এই ক্ষমতাটা ইউজ করবে। এটার মিস ইউজ করা যাবে না। যখন খুব প্রয়োজন, যখন কোনোভাবে আর আপনার এটাকে অফ করা যাচ্ছে না, অর্থাৎ কোনো রাস্তা নাই, শুধুমাত্র তখনই সে এইটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আসেন দেখি কোন কোন ক্ষেত্রে সেগুলো অ্যাপ্লাই করবে, কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবে না। অর্থনৈতিক বিল উত্থাপন করতে পারবে না তারা। যদিও একজন সিনেটরকে আমরা দেখতেছি সে সব ধরনের কাজ করতে পারতেছে, এমনকি বিল কার্যকর করার ক্ষেত্রেও সে আপনার বিশেষ ভূমিকা পালন করতেছে, কিন্তু তবুও অর্থনৈতিক যেসব বিল অর্থাৎ অর্থ সংক্রান্ত যেসব বিল, এই বিলগুলা সে কার্যকর করতে পারবে না। এইটার জন্য প্রথমে যে প্রতিনিধি পরিষদ সেই জায়গায় যাবে। আমরা প্রথমেই পড়ছি মানে যুক্তরাষ্ট্রের যে আইনসভা বা কংগ্রেস, এটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে আপনার প্রতিনিধি পরিষদ আর একটা হচ্ছে সিনেট। ঠিক আছে? তাহলে প্রথমে প্রতিনিধি পরিষদে যাবে, প্রতিনিধি পরিষদ সবকিছু বিচার বিশ্লেষণ করে যখন সিনেটের কাছে পাঠাবে, শুধুমাত্র তখনই তারা এই অর্থ বিলটা কার্যকর করবে, আদারওয়াইজ পারবে না। দ্বিতীয়ত, প্রেসিডেন্টের ভোটে ক্ষমতা। আচ্ছা, আইন পাশ করা হইলেও প্রেসিডেন্টের তার যে ভেটো, এইটা সে করতে পারবে। জনমত বা মিডিয়ার চাপ। সিনেট সদস্যগণ জনগণের প্রতিক্রিয়া বা মিডিয়ার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত না। ঠিক আছে? সম্পূর্ণ মুক্ত না। তারা কি বলা হয়েছে যে আপনার মিডিয়ার যে বিষয়টা, সেই মিডিয়ার বিষয় থেকে তারা সম্পূর্ণ এখানে মুক্ত হবেন না। ফিল বিস্তারের অপব্যবহার। অনেক সময় বিলম্ব ঘটিয়ে আইন প্রণয়ন প্রক্রিয়া ব্যবহার করতে পারে।
ঠিক আছে, অর্থাৎ বিলম্ব ঘটিয়ে কি করতে পারে, আইন প্রণয়নের যে ব্যবহারটা সেটা সে করতে পারবে না। অর্থাৎ সোজা কথা, আপনি অপব্যবহার করতে পারবেন না, এটাই হচ্ছে মূল কথা। আপনি একটা রাষ্ট্রের অপব্যবহার করতে পারবেন না। বুঝাতে পারছি? আপনি আর যাই করেন আপনি অপব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা ম্যাডাম স্কুল চলে গেছে। দাঁড়ান আমি দেখতেছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন, যেখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের গঠন ও কার্যাবলী এবং ক্ষমতার অপব্যবহার যাতে না করে সেই বিষয়টা, অর্থাৎ সীমাবদ্ধতা, সবকিছুই আমরা এখানে দেখলাম। এখন আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীটা কেমন। ঠিক আছে, আমরা তো সিনেটরের ক্ষমতা ও কার্যাবলীটা দেখছি, আমরা কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীটা দেখি নাই। তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীটা কেমন হবে সেই জিনিসটা একটু দেখা যাক। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, ঠিক আছে, এটা কি বলা হচ্ছে দেখেন। রাষ্ট্রপতি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাষ্ট্রপ্রধান। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বললে ভুল হবে, আমাদের বাংলাদেশে সোজা কথা একটা রাষ্ট্রের রাষ্ট্র অধিনায়কই হচ্ছে আমার রাষ্ট্রপতি। ঠিক আছে, আচ্ছা, তাইলে এই রাষ্ট্রপতি মানে হইতেছে তার উপর একটা রাষ্ট্রের ভার। একটা রাষ্ট্রে আপনার যতগুলো বিভাগ আছে, পড়ে দেখুন, যতগুলো বিভাগ আছে এই সবগুলো বিভাগ আপনার হ্যান্ডেল করাই হচ্ছে একটা রাষ্ট্রপতির কাজ। সরকার, মন্ত্রী পরিষদ, হ্যাঁ, জনগণ, তারপরে হচ্ছে বাহিনী, অর্থাৎ আমাদের যে আপনার মার্শাল যে লটা যা আছে, যে 3 বাহিনী, হ্যাঁ, সবাইকে আপনার ভালো মন্দ যা দেখার সবকিছু হচ্ছে এই রাষ্ট্রপতির কাজ। জনগণ কোন ভাবে আপনার সামনের দিকে অগ্রসর হতে পারবে, তাদের অধিকার, তাদের কর্তব্য, দায় দায়িত্ব, তাদের কিভাবে ভালো করলে, মানে কিভাবে কাজ করলে তাদের ভালো করা যাবে, কিভাবে কাজ করলে ভালো করা যাবে না, এই সব কিছু আপনার রাষ্ট্রপতি দেখাশোনা করে থাকেন। ঠিক আছে, আচ্ছা, গেল। যেহেতু এই সব কিছু রাষ্ট্রপতি দেখাশোনা করে থাকে, জামাল সুন্দর হয়, পিছনটা দেখি ভালো হয়নি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনার রাষ্ট্রপতির কাজ। তাহলে এই রাষ্ট্রপতি দেখেই বুঝতে পারতেছি একটা রাষ্ট্রে বিশেষ ভূমিকা পালন করে রাষ্ট্রপতি। তাহলে এই রাষ্ট্রপতির কাজটা কি সেটা অবশ্যই আমাকে জানতে হবে, তার ক্ষমতাটা কি সেটাও আমাকে জানতে হবে। দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হচ্ছেন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। যেটা আমি বললাম, সরকার বলেন, তারপর সশস্ত্র বাহিনী অর্থাৎ হচ্ছে 3 বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, হ্যাঁ, এদের সবার হচ্ছে আপনার করে থাকে হচ্ছে আপনাকে রাষ্ট্রপতি। ঠিক আছে, দেখাশোনা করে থাকে, মানে সবার তদারকি এই রাষ্ট্রপতির উপরে বর্তায়। তাহলে মার্কিন সংবিধানের 2য় অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে ক্ষমতার দায়িত্ব কি অলরেডি আমরা বুঝে গেছি, যে এর ক্ষমতা কতটুকু, এর দায়িত্ব কি কি, আমরা কিন্তু অলরেডি বিষয়টা বুঝে গেছি। তারপর আসেন বইয়ের ভাষায় কি বলা আছে সেটা দেখি। প্রথম কথা, কার্যনির্বাহী ক্ষমতা। কার্যনির্বাহী মানে কি, যে নির্বাহী যে বিষয়গুলো, এক্সিকিউটিভ কমিটির যে কাজগুলো, অর্থাৎ সোজা কথা প্রশাসনিক যে কাজগুলো, এইগুলা, যেমন ফেডারেল আইন বাস্তবায়ন করা, তারপর হচ্ছে মন্ত্রী পরিষদ, বিভিন্ন সংস্থা প্রধান নিয়োগ করা, মানে সোজা কথা আপনার প্রশাসনিক যে কাজগুলো সেগুলো। দ্বিতীয়ত সেনাবাহিনীর তদারকি করা, অর্থাৎ আমরা জানি সরকারও কিন্তু সেনাবাহিনীর কাছে কি মাথা নত করতে বাধ্য, কিন্তু রাষ্ট্রপতি এই সেনাবাহিনীরও আপনার প্রধান। ঠিক আছে, অর্থাৎ যখন সরকার দেশ চালাইতে পারতেছে না তখনই কিন্তু দেশে আর্মিদের রাজত্ব শুরু হয়, অর্থাৎ আর্মিরা তখন দেশকে হাতে নেয়। তাহলে এ থেকে আমরা বুঝতে পারতেছি সশস্ত্র বাহিনী সরকারের আপনার আন্ডারে না হইলেও এই ইসের আন্ডারে অবশ্যই আছে, মানে কি বলে এটাকে, রাষ্ট্রপতির আন্ডারে অবশ্যই, অর্থাৎ রাষ্ট্রপতি তাকে তদারকি
করবে, সে সমস্ত কাজের জন্য রাষ্ট্রপতির কাছে জবাবদিহিতা করতে বাধ্য। ঠিক আছে, তাহলে এইটাই, এই যে যুদ্ধের সময় সামরিক অভিযান পরিচালনা করা, তারপরে বাংলাদেশ বলছে মানে যে কোনো রাষ্ট্রে যুদ্ধের জন্য কি কি বিষয় আসতেছে, অর্থাৎ কি কয়টা অস্ত্র আসতেছে, কত টন অস্ত্র আসতেছে, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে কি কি আপনার বিদেশে যাচ্ছে, আমদানি রপ্তানি হচ্ছে, অস্ত্র, বোমা, তারপরে হচ্ছে আপনার নৌযান, বিমান, সবকিছুর তদারকি সে করবে, অর্থাৎ তার কাছে জবাবদিহিতা করতে হবে সশস্ত্র বাহিনীকে। বৈদেশিক সম্পর্ক, অর্থাৎ আপনার একটা রাষ্ট্রের সাথে অন্য একটা রাষ্ট্রের যে আপনার চুক্তি, হ্যাঁ, তাদের যে সম্পর্কটা, কূটনৈতিক সম্পর্ক যেটাকে বলা হয়, সেই জিনিসগুলো আপনার আন্তর্জাতিক কোনো চুক্তি সম্পাদন, এই ক্ষেত্রেও রাষ্ট্রপতি বিশেষ ভূমিকা পালন করে। যদিও সরকার আপনার কি করতেছে, সরকার হচ্ছে আপনার ডিল করতেছে বিষয়গুলো, কিন্তু তারপরও যদি রাষ্ট্রপতি অনুমোদন না দেয়, তাহলে সরকারেরও ক্ষমতা নাই ওই রাষ্ট্রের সাথে অন্য আরেকটা রাষ্ট্রের আপনার চুক্তি অনুমোদন করা, অর্থাৎ রাষ্ট্রপতির হাতেই সবকিছু। আইন প্রণয়ন প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করে, এই যে আইন প্রণয়ন যদি কেউ করে থাকে, তাহলে এই ক্ষেত্রেও রাষ্ট্রপতি বিশেষ ভূমিকা পালন করে, অর্থাৎ রাষ্ট্রপতির আদেশ ছাড়া পারবেন না। ক্ষমা দণ্ড লাগবে, দেখেন আপনি, এটা আমাদের বাংলাদেশেও প্রযোজ্য। রাষ্ট্রপতির যে ক্ষমতাটা আমরা পড়তেছি, এটা যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা, বিষয়টা কিন্তু তা না। আমাদের বাংলাদেশেরও রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সেম, কোনো পরিবর্তন নেই। আচ্ছা দেখেন, যখন আপনি ধরেন আপনাকে আদালত থেকে মৃত্যুদণ্ড প্রদান করছেন, তারপরে সেই ক্ষেত্রে আপনি সরকারের কাছে যাবেন, ঠিক আছে, সরকারের কাছ থেকেও যদি আপনি মানে কোনো না পান, অর্থাৎ কোনো ফলপ্রসূ আপনার রায় না পান, তাহলে সেই ক্ষেত্রে লাস্ট আপনার কাজ হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, যেটা আমাদের প্যানাল কোডে উল্লেখ করা আছে। কত নাম্বার সেকশন সেটা আমার এখন এই মুহূর্তে খেয়াল নাই, আমি ভুলে গেছি। অর্থাৎ লাস্ট স্টপেজ, একেবারে আপনি কিছুই পারতেছেন না, যখন মৃত্যুদণ্ড দিয়ে দিছে, তখন সেই ক্ষেত্রে আপনি কি করতেছেন, মানে কোনোভাবেই আপনার পক্ষে রায় নিতে পারতেছেন, আপনি আপিল করছেন উচ্চ আদালতে, কিন্তু তারপরও আপনার পক্ষে রায় হয় নাই, এমনকি সরকারও আপনার বিচারটা বলতে মানে হচ্ছে আপনার সাজাটা কমায় নাই, তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, রাষ্ট্রপতির কাছে যাবেন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের জন্য, যে আমি যা করছি, আমি ভুল করছি, আমার ভুল হয়ে গেছে, এর পরবর্তীতে আমি এই কাজটা আর কখনো করব না, আমাকে ক্ষমা করা হোক। ঠিক আছে, অর্থাৎ মানবিক কারণবশত আমাকে ক্ষমা করা হোক, রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন বা দণ্ড লাঘব করা, বা হয় ক্ষমা করে দেওয়া হোক, আর নয়তো আমার শাস্তিটা কমায় দেওয়া হোক, মৃত্যুদণ্ডের বদলে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, এরকম। অর্থাৎ লাস্ট স্টপেজ, একজন রাষ্ট্রপতি আদালত যেই রায় প্রদান করছে, সেই রায়কে পরিবর্তনও করতে পারে, সংশোধনও করতে পারে, আবার বাতিলও করতে পারবে, এই ক্ষমতা রাষ্ট্রপতির আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, জি ম্যাম। তাহলে আমরা কি বুঝলাম, একটা দেশে আপনার রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের নায়ক, অধিনায়ক, অর্থাৎ রাষ্ট্রের যে দায়ভার, টোটাল দায়ভারটা রাষ্ট্রপতির উপর, সে সবার উপরে, সবার হেড, সেটা হতে পারে, সেটা সরকার হোক বা সশস্ত্র বাহিনী হোক, আদালত হোক, বিচার কার্য হোক, সবার উপরে হচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতি সরকারকে চালায়। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখি যে সরকারি, আমাদের দেশের প্রধান সরকারি সবাইকে চালাচ্ছে, কিন্তু মূলত রাষ্ট্রপতি হচ্ছে আসল ব্যক্তি, একটা রাষ্ট্রের অধিনায়ক, সেই সরকার না। বুঝতে পারছি? হ্যাঁ, এটা যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কথা রাষ্ট্রপতির ব্যাপার বলছি, বিষয়টা তা না, এটা কিন্তু আমাদের বাংলাদেশ বলেন বা যে কোনো রাষ্ট্রেরই রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সেম। আচ্ছা, এখন কথা হচ্ছে রাষ্ট্রপতি কিভাবে অভিশংসিত হয়। আচ্ছা দেখেন, অভিশংসন প্রক্রিয়া অর্থাৎ ইমপিচমেন্ট প্রসেস কি জিনিসটা, মার্কিন সংবিধানে আর্টিকেল 1 সেকশন 2 এবং সেকশন 3 এবং আর্টিকেল 2 এর সেকশন 4 অনুযায়ী রাষ্ট্রপতি অভিশংসনের মাধ্যমে অপসারণ করা যায়। অর্থাৎ রাষ্ট্রপতি যেহেতু বলতেছে একটা রাষ্ট্রের অধিনায়ক, রাষ্ট্রের সবকিছু, তাহলে রাষ্ট্রপতি কি কখনো অপসারণ হতে পারে না? সে কি দেশের মানে জন্য আপনার ফ্যাসিস্ট বা স্বৈরাচারী রাষ্ট্রপতি হিসেবে পরিচিত হতে পারে না? সে কি কখনো ভুল করতে পারে না?
কারণ সেও তো মানুষ, মানুষ তো মাত্রই ভুল। সে যে ভুল করবে না, সে যে অত্যাচারী হবে না, তার কি গ্যারান্টি? তার মানে কি সে একটা রাষ্ট্রের অধিনায়ক হয়েছে, রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, তার মানে আমরা কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না? বিষয়টি কি তাই? সে যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে? বিষয়টা কি তাই? সে কি কখনো অপসারণ হবে না? জি হবে ম্যাম। অবশ্যই হবে। তো এই অপসারণ পদ্ধতিটা কি, সেই জিনিসটাই দেখবো যে কিভাবে একজন রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। প্রথমত, আচ্ছা শুরু করার আগে আমি একটু বলে নিই, প্রথমত সে নিজে থেকেই নিজের দায়িত্ব থেকে চলে আসতে পারে, বের হয়ে আসতে পারে, যে অর্থাৎ নিজের দায়িত্ব থেকে সে আপনার কি করতে পারে, পদত্যাগ করতে পারে, যে আমি এই দায়িত্বটা আর নিতে চাচ্ছি না, আমি দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। ঠিক আছে, এটা নিজে থেকে সে পারে। আবার অনেক সময় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অভিযোগের মাধ্যমে। ঠিক আছে, তার বিরুদ্ধে যদি অভিযোগ আসে অনেক, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি করা হবে, অবশ্যই তাকে আপনার রাষ্ট্রপতির পদ থেকে ছাঁটাই করে দেওয়া হবে। আচ্ছা এই ছাঁটাইটা কে করবে, এটাই তো প্রশ্ন। আচ্ছা দেখেন, এবার যদি রাষ্ট্রপতি কোনো উচ্চ অপরাধ বা দুষ্কর্মে লিপ্ত থাকে, ধরেন সে একটা রাষ্ট্রের অধিনায়ক, কিন্তু সে কি করতেছে, আমাদের পার্শ্ববর্তী যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমাদের রাষ্ট্রের, সেই রাষ্ট্রের সাথে সে কি করতেছে, আপনার শত্রুতা সৃষ্টি করতেছে। হ্যাঁ, জোরপূর্বক আমাদের দেশের যে সশস্ত্র বাহিনী, তাদেরকে আদেশ করে ওই দেশের সাথে যুদ্ধ বিগ্রহ শুরু করতেছে, যেখানে কোনো কারণই নাই, বিনা কারণে। হ্যাঁ, অথবা সে কি করতেছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে জড়িত হয়ে আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করতেছে, দেশের জনগণকে ক্ষতি করার চেষ্টা করতেছে, দেশের যে সম্পদ, এই সম্পদগুলো পার্শ্ববর্তী রাষ্ট্রে পাচার করার চেষ্টা করতেছে। ঠিক আছে, বা সে আপনার ধরেন যে কি বলে এটাকে, কোন ধরনের বড় ধরনের দুষ্কর্মের সাথে জড়িত, এরকম কাজ করতেছে। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখেন কি হবে, যদি রাষ্ট্রপতি এই ধরনের কোনো উচ্চ অপরাধ বা দুষ্কর্মে লিপ্ত থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, একটা রাষ্ট্রপতি অভিশংসন, অর্থাৎ রাষ্ট্রপতির আপনার অপসারণের জন্য আপনার কি করতে হবে, একটা প্রস্তাব উত্থাপিত করতে হবে, অর্থাৎ সোজা কথা একটা অভিযোগ করতে হবে। কার কাছে করবে, প্রতিনিধি পরিষদে। ওই যে কংগ্রেস বা আইনসভার দুইটা পার্ট পড়ে আসছি, একটা হচ্ছে প্রতিনিধি পরিষদ আর একটা হচ্ছে সিনেট। ওই প্রতিনিধি পরিষদের কাছে আপনার, যেহেতু প্রতিনিধি পরিষদটা হচ্ছে আপনার আপার হাউস, অর্থাৎ উচ্চ আদালত, উচ্চ পদস্থ কক্ষ বিশিষ্ট, এই জন্য ওই জায়গায় আমার কি করতে হবে, একটা প্রস্তাব উত্থাপিত করতে হবে। আচ্ছা, এবং সেই প্রস্তাব উত্থাপিত করার সাথে সাথেই যে সেটা কার্যকর হয়ে যাবে বিষয়টা তা না। ওই প্রতিনিধি পরিষদের যে সদস্য থাকবে, ওই সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে প্রস্তাবটা পাস হবে। যদি আপনার 1/3 সদস্য, অর্থাৎ যে কয়জন সদস্য থাকবে তাদের মধ্যে 1/3 সদস্য যদি এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, শুধুমাত্র তখনই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি অভিশংসন হবে। আচ্ছা, অভিশংসন মানেই যে আপনার তাকে পদত্যাগ করানো, বিষয়টা তা না। প্রথমে অভিশংসনের প্রথম যে কাজটা, সেটা হচ্ছে প্রথমে তাকে একটা শোকজ নোটিশ দেয়া হবে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে, কারণ দর্শানোর জন্য, কেন আপনি এই কাজগুলো করছেন, আপনার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে কিনা, এই ধরনের আর কি বিষয়গুলো। দেখেন, আমরা একটা মামলা মোকদ্দমা করলে সেই জায়গায় যেহেতু আমরা বিরোধী পার্টিকে সময় দেই, সুযোগ দেই তাকে নির্দোষ দাবি করার জন্য, সেই জায়গায় একটা রাষ্ট্রের অধিনায়ক বা রাষ্ট্রপতিকে আমি অপসারণ করব, তাকে কি আমি সুযোগ দিব না? তাকে আমি একটা মানে তার পিছনে কাজ করার কারণটা কি, বা সে নিজেকে সংশোধিত করতে চায় কি চায় না, এটার একটা আমি টাইম দিব না, সুযোগ দিব না, বলেন? তো এইটাই আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে বিচার বা রায়টা কিভাবে হবে। দেখেন, তাহলে প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে প্রতিনিধি পরিষদে তার বিরুদ্ধে একটা মানে তাকে অভিশংসন করার জন্য একটা প্রস্তাব উত্থাপন করা হবে। আচ্ছা, এরপরে কি হবে, এরপরে ওই প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে আপনার অভিশংসনটা কার্যকর হবে আনুষ্ঠানিকভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে বিচার বা রায়টা কিভাবে শুরু হবে। অভিশংসনের পর মামলাটা যাবে সিনেটে, তার মানে প্রতিনিধি পরিষদ যখন আপনার কার্যকর করে দিবে যে ঠিক আছে রাষ্ট্রপতিকে অভিশংসন করা হোক, এই মর্মে যখন বিলটা পাশ করে দিবে, তখন সেটা চলে যাবে সিনেটের হাতে। তখন আপনার সিনেট কি করবে, এইটার বিচার
শুরু করবে। আমরা প্রথমেই দেখে আসছি সিনেটের যে কার্যাবলী, সে জায়গায় দেখে আসছি যে রাষ্ট্রপতির বিচার করার সময় সিনেট আপনার বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাহলে এইটাই দেখবো এখন। তাহলে সিনেটের কাছে মামলাটা চলে যাবে এবং সিনেট তখন কি করবে? বিচার করবে। সিনেট মানে ওই যে সিনেটর যারা থাকবেন 100 জন তারা। আচ্ছা দেখেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিচারপতি মানে হচ্ছে জাস্টিস, বিচারক না, কিন্তু বিচারক মানে জাজ, ম্যাজিস্ট্রেট, ওনারা না, বিচারপতি জাস্টিস। প্রধান বিচারপতি যে, অর্থাৎ বাংলাদেশ বলতেছি মানে ওই রাষ্ট্রের যে প্রধান বিচারপতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানেই হচ্ছে রাষ্ট্রের প্রধান বিচারপতি। তো ওই প্রধান বিচারপতি তখন বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং সিনেটের, অর্থাৎ সিনেটরে 100 জন সদস্য, এই 100 জনের মধ্যে 2/3 সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি তার পদ থেকে চিরকালে আপনার কি হারাবে? পদচ্যুত হয়ে যাবে, অর্থাৎ পদ হারায় ফেলবে। তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা সে হারায় ফেলবে। অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সে যদি সঠিকভাবে আপনার নিজেকে নির্দোষ দাবি করা সত্ত্বেও নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে না পারে, এবং সিনেটর যারা আছেন তারা যদি আপনার তার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে সেটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ শো করতে পারে সুপ্রিম কোর্টে, তখন সেই ক্ষেত্রে কি হবে? 2/3 ভোট, মানে আমরা ওনাকে আর চাচ্ছি না এই মর্মে তারা যদি সকলে ভোট প্রদান করে, অন্তত পক্ষে 2/3 ব্যক্তি যদি, সিনেটর যদি ভোট প্রদান করে, শুধুমাত্র তখনই সে তার ক্ষমতার থেকে পদচ্যুত হয়ে যাবে। বুঝতে পারছি? তার মানে আমরা কি বুঝলাম? রাষ্ট্রপতির বিচার করবে হচ্ছে প্রধান বিচারপতি। কোথাকার? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কি বললাম? বিশাল ক্ষমতা এবং দায়িত্বের উত্তরাধিকারী তিনি, কিন্তু তার মানে এই না যে সে আপনার তার যে অসদাচরণ, অর্থাৎ তার অন্যায় যদি সে করে থাকে, সে যে এখান থেকে আপনার বেঁচে যাবে, সে ছাড় পাবে, বিষয়টা তা না। সব কথার এক কথা, যদি কেউ অন্যায় করে থাকে, সে যত বড়ই আপনার ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন রাষ্ট্রের, তাকে ছাড় দেয়া হবে না। ঠিক আছে? মূল কথা হচ্ছে এইটাই। তিনি একটা রাষ্ট্রের অধিনায়ক বা রাষ্ট্রপতি, মানে একটা রাষ্ট্রের ভার, সবকিছু তার হাতে, সবকিছুর তদারকি সে করতেছে। তারপরও সে যদি কোনো অন্যায় বা অপব্যবহার করে থাকে, তার ক্ষমতা যদি মিসইউজ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেও আপনার এই শাস্তি থেকে পাবে না, পার পাবে না। ওকে, এটাই হচ্ছে মূল কথা। তাকেও বিচারের আয়তায় আনা হবে এবং যথাসাধ্য বিচার করার পরে কি করা হবে? তাকে শাস্তি দেয়া হবে। এটাই হচ্ছে মূল কথা। সেটা যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য বিষয়টা তা না, প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে আপনার রাষ্ট্রপতির বিচার হবে। বুঝতে পারছি? জি ম্যাম। এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন, যেগুলো ছিল সেগুলো পড়াইলাম। গতকালকে আপনাদের এই ক্লাসটা নেওয়ার কথা ছিল, কিন্তু নেওয়া হয়নি। তা আজকে টোটাল কোশ্চেন 2টাই আমি পড়ায় বুঝাই দিলাম। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। সমস্যা আছে কারো কোনো? ম্যাম একটু প্রথম পেজে যাওয়া যাক, ফার্স্ট পেজে। ম্যাম এখানে আন্ড্রু জনসন বলছে, এটা কি জিনিস? কোথায় আন্ড্রু জনসন? এই যে নিচে উল্লেখযোগ্য উদাহরণ একটা আছে দেখলাম। ও, এটা তো বিচারপতিদের। আচ্ছা, এটা একটা উদাহরণ দিছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার কয়েকজন ব্যক্তির কথা বলা হয়েছে। একজন হচ্ছে অ্যান্ড্রু জনসন 1868 সাল, বিল ক্লিন্টন 1998, ডোনাল্ড ট্রাম্প 2019 এবং 2021। এই তিনজনই হচ্ছেন রাষ্ট্রপতি এবং এনারা তিনজনই অভিশংসিত হয়। যদিও আমরা এই অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিন্টনের কথাটা খুব ভালো মতো জানি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা তো আমরা সবাই কম বেশি জানি না? তাকে যে অভিশংসন করা হয়েছিল রাষ্ট্রপতি, কিন্তু এরা কেউই কিন্তু সিনেট কর্তৃক দোষী সাব্যস্ত হয়নি। তবুও তারা
আপনার কি করা হয়েছে, যেহেতু সিনেট কর্তৃক তারা দোষী সাব্যস্ত হয় নাই, তাই তারা কিন্তু পদচ্যুত হন নাই। হয়েছে কি, অভিশংসন করা হবে তাদেরকে, কিন্তু তাদেরকে পদচ্যুত করা হয়নি। কেন পদচ্যুত করা হয়নি, তার কারণ হচ্ছে সিনেটের যে এই যে আমরা একটু আগে বললাম যে 2/3 সদস্যদের ভোট যখন পড়বে শুধুমাত্র তখনই রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হবে। তার মানে সিনেটের যে ভোটটা ছিল, এই ভোটের মাধ্যমে তারা দোষী সাব্যস্ত হয় নাই। হ্যাঁ, অর্ধেক মানুষই তাকে চাইছিল, এই কারণে কিন্তু তারা পদচ্যুত হয়নি, কিন্তু অভিশংসন কিন্তু হয়েছে, এটাই বলছে। আচ্ছা, কে যেন ফার্স্ট পেজে যাইতে বললেন, বলেন কি বলতে চাচ্ছেন? সিনেটর নির্বাচিত হয় কার ভোটে? জি, আবার বলেন। সিনেটর নির্বাচিত হয় অ্যাকচুয়ালি কাদের ভোটে? কি লোয়ার হাউসের প্রতিনিধিদের ভোটে নাকি সাধারণ জনগণের ভোটে হয়? সাধারণ জনগণের ভোটে, সাধারণ জনগণের ভোটে। ঠিক আছে, ওকে, 100 জন সদস্য নির্বাচিত হবেন এবং প্রত্যেকটা রাজ্য থেকে 2 জন করে নির্বাচিত হবে। বুঝতে পারছেন, বিষয়টা হচ্ছে এইটা। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম। প্রশ্ন থাকলে বলতে পারেন, এখনো সময় আছে। প্রশ্ন না থাকলে আমি ছেড়ে দেবো। বলেন, প্রশ্ন থাকলে বলতে পারেন, প্রশ্ন না থাকলে আমি ক্লাস লিভ নেব। হ্যাঁ ঠিক আছে ম্যাম, অনেক অনেক ধন্যবাদ ম্যাম আমাদের এত সুন্দর ক্লাস করার জন্য। ঠিক আছে, তাহলে যেহেতু প্রশ্ন নাই তাহলে আমি ক্লাসটা লিভ নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।